আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026 সহ 9টি বিল পাস। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশে নানা আয়োজনে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য খাতে দুর্নীতি শতভাগ নির্মূল করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রামে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধের সরকারি নির্দেশনা মানছেন না অনেক ব্যবসায়ী। খোলা থাকছে রাত 8টার পরেও। চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অপরিকল্পিত ফুটওভার ব্রিজের সুফল পাচ্ছেন না নগরবাসী। গুরুত্বপূর্ণ মোড়ে জেব্রা ক্রসিং না থাকায় দুর্ঘটনার শিকার সাধারণ মানুষ। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি ট্রাম্পের। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় সংসদে আজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সহ 9টি বিল পাশ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে সকালে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদে আজ কোড অফ ক্রিমিনাল প্রসিকিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026, সিভিল কোর্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই বিলগুলো পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। এদিকে জাতীয় সংসদে আজ ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও সংশোধন বিল 2026, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বিলগুলো পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। অন্যদিকে সংসদে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল 2026 পাশ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। পাশাপাশি জাতীয় সংসদে আজ বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল 2026 পাশ হয়েছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আইনি বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, সরকার দেশে সব ধরনের জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিষয়ে বিধি 71-এর আওতায় গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনায় তিনি এই কথা জানান। মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই। তিনি জানান, দেশে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মন্ত্রী জানান, সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এপ্রিলে জ্বালানির মূল্য অপরিবর্তিত রেখেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম আজ সংসদে জানান, দেশের সাবমার্সিবল সড়ক নির্মাণের একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। এর আগে সংসদের বৈঠকের শুরুতে দিনের নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন
কায়কোবাদ জানান 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলছিল। ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও অভ্যন্তরীণ বাজারে এখনো পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, যুগ্ম সচিব প্রেস রিয়াসাত আল ওয়াসিফ ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতায় দেশে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা ঘাটতির কারণে সরকারের তাৎক্ষণিক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। কয়েকটা ডেটা যদি আমরা খেয়াল করি, 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই আমাদের সরবরাহ জড়িত কিছুটা সমস্যা আছে, কিছুটা, শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটার কারো ইভিল ইন্টেনশন আছে, যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু তার চেয়েও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা, এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে। উপদেষ্টা চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ এবং কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যম বিটিভির উন্নয়নে সরকারের ভাবনার কথা তুলে ধরে বলেন, জনগণকে সচেতন করার মতো নানামুখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও কৃষিখাত, যোগাযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের নানা পদক্ষেপের গ্রহণের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন। সারা দেশে আজ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকলের প্রাণ। স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সুরাইয়া মুন্নির রিপোর্ট। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই দিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। চিকিৎসকরা বলছেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হলে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানান চিকিৎসকরা। নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশের পরিবেশ এবং আশেপাশের সকল প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং সেটা হতে হবে বৈজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে। আমরা এখনও কিন্তু অনেক কবিরাজি চিকিৎসা বা অবৈজ্ঞানিক অনেক পন্থা ব্যবহার করি আমাদের স্বাস্থ্যসেবার জন্য। সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং এটা কখনোই দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ভালো হবে না। এবং এই ছাড়াও WHO কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা,
পুষ্টিকর খাবার খাওয়া, বাইরের ভাজা পোড়া খাওয়ার অ্যাভয়েড করা এবং পরিবেশটাকে ভালো রাখার জন্য দূষণমুক্ত পরিবেশটা নিশ্চিত করার জন্য কিন্তু গুরুত্ব দিয়েছে। বর্তমানে ডেঙ্গু, হাম সহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। মানুষ যেমন আছে, প্রাণী যেমন আছে, প্রকৃতিও আছে, সবকিছু মিলে কিন্তু সুরক্ষা। এই সুরক্ষা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে, নেচারকে ভালো রাখা, প্রাণীকে ভালো রাখা, মানুষের এবং শারীরিক স্বাস্থ্যটাকে ভালো রাখা। প্রকৃতি যদি ভালো না থাকে, যদি প্রকৃতি দেখা যায় জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ধরনের বিপর্যয় ঘটে, তাহলে সবটাই কিন্তু হেলথের উপরে এফেক্টটা পড়ে, স্বাস্থ্যের উপরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও এবছর দিবসটি উদযাপন করছে। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। শিশুদের হামের সংক্রমণ রোধে আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবং 3রা মে থেকে সারা দেশে শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মিন্টো রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, দুর্নীতি করতে স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয়। এ খাতে দুর্নীতি শতভাগ নির্মূল করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নৈতিকতার উন্নতি না হলে এ খাতের উন্নয়ন সম্ভব নয়। একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, পরিবেশ, মানুষ ও প্রাণীর স্বাস্থ্য একসঙ্গে বিবেচনা করতে হবে। গবেষণা ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে নতুন রোগ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য একসাথে কাজ করতে না পারে, তাহলে এ ধরনের রোগগুলোকে প্রতিরোধ করা এবং এই রোগের বিস্তারকে আটকে দেয়া অত্যন্ত কঠিন হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সংখ্যা ক্রমশই বাড়ছে। এর ফলে রোগবাহী কীটপতঙ্গের বিস্তার ঘটছে এবং নতুন নতুন এলাকায় এই রোগগুলো ছড়িয়ে পড়ছে। যেমন আমরা এই দেশেই দেখেছি, ডেঙ্গু এবং চিকনগুনিয়ার ব্যাপক বিস্তার ঘটেছে বিগত বছরগুলোতে। এই পরিস্থিতিতে পরিবেশ পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্য খাতের সমন্বয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে, এই খাতের কোনো উন্নতি হবে না। আমাদের উদ্ভাবনের কোনো শেষ নেই, কিন্তু আমাদের মেধা শক্তি, চিন্তা শক্তি, নৈতিকতাকে আমাদের অনেকটা উন্নত করতে। আমাদের সবাইকে যদি আমরা একত্রিত হয়ে নিজেদের নৈতিকতাকে ইনভেস্ট না করি, বিনিয়োগ না করি, আমি মনে করি এটা একটা বড় সায়েন্স, বিজ্ঞান, নৈতিকতার বিজ্ঞান। এটাকে যদি বিনিয়োগ না করি, এই হ্যাজার্ডাস সিচুয়েশন থেকে উই শ্যাল নট বি এবল টু কাম আউট। কাজে আজকের এই দিনটাতে আমি মনে করি স্বাস্থ্যসেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত উচ্চ নৈতিকতা নিয়ে আমাদের যারা আমরা জড়িত স্বাস্থ্যসেবা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা আমলে নিয়ে পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেন। আসামিদের সবাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেপ্তার রয়েছেন, বাকি 18 জন পলাতক। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। পরে এই ঘটনায় করা মামলার তদন্ত শেষে 6 জনকে হত্যাসহ 13 জনকে হতাহতের ঘটনায় ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। সেই মামলার তদন্ত শেষে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় এই 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আসামিদের ইন্ধন ও উস্কানিতে চট্টগ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আগামী 9 এপ্রিল ঘোষণা করা হবে উল্লেখ করে মামলাটিতে প্রত্যাশিত রায় পাবেন বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 5 জনকে আহত করা হয় তাদেরকে। সারা
বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল। দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইম এফেসি কেস প্রতীয়মান আছে। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সকল মানুষ সেটা অবলোকন করেছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি, যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি। আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধের নির্দেশনা কার্যকর করেছে সরকার। তবে বন্দরনগরী চট্টগ্রামে সরকারের এই নির্দেশনা অনেকটাই উপেক্ষিত হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত 8টার পরেও নগরীর টেরিবাজার সহ বিভিন্ন এলাকায় খোলা থাকছে দোকানপাট ও শপিং মল। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। গতকাল তখন সন্ধ্যা 7টা বেজে গেছে, তখনও টেরি বাজারে সবগুলো কাপড়ের ও অন্যান্য দোকান খোলা, চলছে বেচাকেনা। সরকারি সিদ্ধান্ত ছিল 7টা থেকে জ্বালানি সাশ্রয়ে বন্ধ থাকবে মার্কেট, শপিং মল থেকে সকল দোকানপাট। তবে শুধু টেরি বাজার নয়, নগরের সর্বত্র প্রায় একই দৃশ্য দেখা গেছে। সরকারি সিদ্ধান্ত মানার কোনো গরজ কোথাও দেখা যায়নি। ওটা তো দরকার আছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দরকার আছে, অবশ্যই দরকার। যখন যে পরিস্থিতি ওটা আমাদের মেনে নিতে হবে না। বাচ্চা শুরু হয়েছে তো, এই 2-1 দিন গেলে সবাই একটু লাইনে আসবে, কন্ট্রোল আসবে। টেরি বাজার দেশের পাইকারি কাপড় বিক্রির দ্বিতীয় বৃহত্তম বাজার। এই বাজারটি খোলা হয় সকাল 10টা থেকে, তবে অন্তত রাত 8টা পর্যন্ত টেরি বাজার খোলা রাখার দাবি জানান ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন সাধারণ কর্মজীবী মানুষ কাজ শেষ করে প্রয়োজনীয় কেনাকাটায় বের হন সন্ধ্যার পরে। এটা যদি দুপুর 12টা বাজে দিয়ে 10টা পর্যন্ত করতো তাহলে সবাই মার্কেটিং করতে পারতো। সকালবেলা তো কাস্টমার থাকে না। 7টার সময় যেটা বন্ধ হয় ওটা টাইম একটু বাড়ালে ভালো হয়। জাস্ট 8টায় করলে মানুষের সবার সুবিধা পেতে পারে। সরকার যদি বলে আমাদেরকে আপনারা 6টা বাজে বন্ধ করেন, আমরা বন্ধ করে যাবো কোথায়? সকালকে 8টার দিকে কি মানুষের কি দোকানগুলো কাস্টমার আসে? বাংলাদেশের অর্ধেক মানুষ কর্মজীবী মানুষের চাকরি ছুটি হবে, ফ্রেশ হবে, তাও ওনারা আসবে আস্তে দিয়ে শপিং করতে। তো আমাদের শপিং করতে বিক্রি করতে না, তো আমরা করবো কি? আমাদের এখন মানে 8টা পর্যন্ত দিলে আমাদের সবচেয়ে ভালো হয়, বুঝছেন? কারণ বেচা কিনা শুরু হয় যে আমাদের ধরেন মাগরিবের পরেই তো আজান দিয়ে এরপর 6টা বেজে যায়, 6টার পর 7টা 8টা হলে আমাদের মোটামুটি ঠিক থাকে। তবে মার্কেট খোলা রাখায় টেরি বাজারে বিটিভির সংবাদ সংগ্রহের খবরে তড়িঘড়ি করে দোকানের ঝাঁপি ফেলতে শুরু করেন দোকানিরা। টেরি বাজার ছাড়াও সন্ধ্যা 7টার পর চট্টগ্রাম নগর জুড়ে মার্কেট, শপিং মল প্রায় একরকম খোলাই ছিল। অন্যদিকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রশাসনিক দায়িত্ব পালনে কাউকে দেখা যায়নি। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরে অপরিকল্পিত প্রকল্প ও যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে বাড়ছে জনদুর্ভোগ। নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কে ডায়াবেটিক হাসপাতালের সামনে প্রায় 4 কোটি টাকায় নির্মিত ফুটওভার ব্রিজ নির্মাণের পর থেকেই পরিত্যক্ত হয়ে আছে। অন্যদিকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক সিগন্যালের লাইট পোস্টে যেমন বাতি নেই, পথচারীদের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং, যে কারণে রাস্তা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইমনিমার প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর একে খান জিসি মোড় পর্যন্ত জাকির হোসেন রোডটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক।
এই সড়কে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য খুলশী ওয়্যারলেস মোড়ে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আধুনিক এসকেলেটর যুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু রক্ষণাবেক্ষণ আর অব্যবস্থাপনায় সুফল মিলছে না এই প্রকল্পের। অযত্ন আর অবহেলায় ব্রিজটি এখন কার্যত পরিত্যক্ত। উদ্বোধনের পর মাস দুয়েকের মতো চললেও যান্ত্রিক ত্রুটি আর বিদ্যুৎ সংযোগ না থাকায় অকেজো হয়ে পড়ে এই এসকেলেটর। ফলে বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য তৈরি এই সুবিধা এখন কেবলই শোভা বর্ধনকারী কাঠামো। যখন থেকে এটা উদ্বোধন হয়েছে আমার জানা মতো আমি দেখছি যে একদিনে এটা চলছে, তো এটা দীর্ঘ অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। তো এটা কাজ অবশ্যই আছে, যেটা এখনও মানে কোনো কাজে লাগে না, বাট যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা নিজ দিয়ে পার হয়, অনেক সময় পার হওয়ার সময় দুর্ঘটনার মোকাবেলা হতে পারে। ফুটব্রিজটা দেওয়ার কারণে মানুষের সুবিধার্থে দিছে, এটা যে বন্ধ করে রাখছে এটার কারণে যাত্রী পারাপারে অসুবিধা হচ্ছে, জনসাধারণের জন্য যাতে উন্মুক্ত করা দেয়। অন্যদিকে একই খান মোড়ে ট্রাফিক লাইটসের বদলে ঝুলে আছে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বোর্ড। পথচারীদের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং। নিরাপদ সড়ক নিশ্চিতে স্ট্রিট ল্যাম্প থাকলেও অনেক জায়গায় তা অকেজো। ফলে পথচারীরা শিকার হচ্ছে দুর্ঘটনার এবং ছিনতাইয়ের কবলে। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। ঢাকা কক্সবাজার হাইওয়ে রোডে দীর্ঘদিন থেকে দুর্ভোগে মানুষ যাতায়াত করতে পারতেছে না। এখানে কোনো ফুটওভার নাই, এমনকি এখানে লাইট দেওয়া আছে সিগন্যাল, ওই সিগন্যালের লাইটও দীর্ঘদিন থেকে অচল। কার্যকারী কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করতেছে না এখানে দ্রুত একটা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করার জন্য। এখান থেকে গাড়ি চলাচল করে, সেখান দিয়ে মানুষ চলতেছে, এভাবে চলা যায় না। এখান মোড়ে একটা প্রধান সড়ক, এই সড়কটা প্রতিনিয়ত আপনার এখানে যান চলাচল মানুষের চলাচল হয়ে যাচ্ছে, কিন্তু এই তো একটা ইম্পর্টেন্ট সড়কে ফুটওভার ব্রিজ নাই, এটা নিঃসন্দেহে বলা যায় একটা রাষ্ট্রের এবং চট্টগ্রামের যে মেয়র রয়েছে তার মেয়র থেকে শুরু করে আপনার কি বলে যে এমপি রয়েছে তাদের একটা ব্যর্থতার কারণ হতে পারে। আমরা এখানে আন্ধারে বসবাস করতেছি, আমরা কোনো নাই, কোনো মান্দার সব কিছুতে আমরা মনে করেন এই কবরস্থানের কাম করতেছি। আমাদের কবরস্থানের ভিতরে মনে করেন হিরুনসি ঢোকে, সোরাইয়া ঢোকে, আমরা এর জন্য আন্ধারে কাজ করতেছি। ওই মহিলার মোবাইল নিয়ে যায়, বহুত ধরনের খ্রিস্টানিতে আছে বাজি, আমরা কই যাবো কোন। একই দৃশ্য দেখা যায় নগরের জিসি মোড় রোডে। পথচারীদের জন্য ফুটওভার ব্রিজের উদ্যোগ নিলেও তা এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি। জেব্রা ক্রসিংয়ের দাগগুলোও প্রায় মুছে গেছে। সচেতনতার অভাবও এখানে স্পষ্ট। সাধারণ মানুষ দ্রুত পারাপারের জন্য চলন্ত গাড়ির সামনে দিয়েই রাস্তা পার হচ্ছেন। এখানে বড় একটা সমস্যার সম্মুখীন হয় যে রাস্তা পারাপারের। আমি একটা দৌড়ে পার হলাম, এখানে কোনো সিগন্যাল মানে না, কিছু মানে না, এবং এখানে কোনো ফুটওভার ব্রিজও নাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। নিরাপদ সড়ক নিশ্চিতে শুধুমাত্র অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের কঠোর নজরদারি। তবেই জাকির হোসেন রোডের সাধারণ পথচারীদের নিরাপত্তা ফিরবে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে হরমুজ প্রণালী ঘিরে সংকট নতুন মোড় নিচ্ছে। ইরান চুক্তিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে সমঝোতা না হলে শুরু হতে পারে আরও কঠোর সামরিক অভিযান। এরই মধ্যে ইসরায়েল, কুয়েত ও লেবানন ঘিরে নতুন করে পাল্টা হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান চুক্তিতে না এলে দেশটির জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে ব্যাপক হামলা চালানো হবে। Now we'll see what happens. I can tell you they're negotiating, we think, in good faith. We're going to find out. We're getting the help of some incredible countries that want this to be ended because it affects them also. A lot of people are affected by this, but we're giving them till tomorrow, 8 o'clock Eastern Time,
And after that, they're going to have no bridges, they're going to have no power plants. Stone Ages, yeah. Stone Ages. তবে তেহরান জানিয়েছে তারা কোনো শর্ত সাপেক্ষ চুক্তিতে রাজি নয়। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবও নাকচ করেছে ইরান। দেশটি অবিলম্বে সহিংসতা বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধ্বংস হয়ে অন্তত 4 জন নিহত হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 15 মার্কিন সেনা সদস্য। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও তা সফল হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের আশঙ্কা, এই আলোচনা ব্যর্থ হলে ইরানের বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের হামলা এবং পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ঝুঁকিতে পড়তে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না। তিনি দাবি করেন, ইরান একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে, যা কোনোভাবেই ভেঙে ফেলা সম্ভব নয়। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে, আর বিশ্বজুড়ে বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করা এই সংকট কোথায় গিয়ে থামে, সেদিকেই এখন নজর সবার। মিম আক্তার, ডেস্ক নিউজ। ইরানিদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই সতর্কবার্তায় ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত 9টা পর্যন্ত দেশ জুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এই সতর্কবার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে। ইসরায়েলের এই সতর্কবার্তাটি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে সময় দিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এক পৃথক বিবৃতিতে আইডিএফ বলেছে, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এর ফলে দেশটির 85% বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে। আইডিএফের দাবি, ইরানের আসালুয়ের একটি স্থাপনা দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র নিশানা করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ওপেন এআই, ওরাকল ও এনভিডিয়ার সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের স্টারগেট এআই কেন্দ্রটি ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায় রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভেটো ক্ষমতাধারী চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বল প্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে। কূটনীতিকরা বলছেন, প্রস্তাবটি দুর্বল করায় তা পাশের সম্ভাবনা বেড়েছে, তবে ভোটাভুটির ফলাফল এখনও অনিশ্চিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি স্কুলের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে চালানো সর্বশেষ হামলায় এটি
হামলার আগে কিছু ফিলিস্তিনি অভিযোগ করেন ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও স্কুলে ঢুকে কিছু মানুষকে অপহরণের চেষ্টা করে। এ নিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয় বলে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকেরা জানান। সংঘর্ষ চলাকালে গাজার কেন্দ্রীয় অঞ্চলের মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে অন্তত 10 জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। পরে সোমবার এক ভিডিও বার্তায় ওই গোষ্ঠীর এক নেতা দাবি করেন তারা হামাসের অন্তত 5 সদস্যকে হত্যা করেছে, তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মহাকাশ অভিযানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 মিশন। চাঁদের পেছনের অংশ অতিক্রম করার সময় প্রায় 40 মিনিট পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন 4 নভোচারী। এই সময়টিকে শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং মানব সাহস ও মানসিক দৃঢ়তার এক অনন্য পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার। মহাকাশের গভীর নীরবতায় এক অনন্য মুহূর্ত পার করলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। বাংলাদেশ সময় সোমবার রাত 11:47 তাদের বহনকারী ওরিয়ন মহাকাশ যানটি চাঁদের উল্টো পিঠে প্রবেশ করলে পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদ নিজেই তখন একটি বিশাল বাধা হয়ে দাঁড়ায়, ফলে রেডিও বা লেজার কোনো সিগন্যালেই পৌঁছাতে পারেনি মহাকাশ যানে। টানা প্রায় 40 মিনিট সম্পূর্ণ একা মিশন কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন নভোচারীরা। এই সময়টিকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন মিশনের পাইলট ভিক্টর গ্লোভার। তিনি বিশ্ববাসীকে তাদের জন্য প্রার্থনা ও ইতিবাচক চিন্তা করার আহ্বান জানান। ইতিহাস বলছে এমন অভিজ্ঞতা নতুন নয়। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন নভোচারীরা। তখন মিশেল কলিন্স চাঁদের কক্ষপথে একা ঘুরতে গিয়ে প্রায় 48 মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। তবে ভয় নয়, বরং সেই নিঃসঙ্গতাকে তিনি প্রশান্তির সময় হিসেবে বর্ণনা করেছিলেন। এদিকে আর্টেমিস 2 মিশন নতুন একটি রেকর্ডও গড়েছে। চাঁদের পেছনে সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় 4,06,788 কিলোমিটার দূরে অবস্থান করছিলেন, যা মানব ইতিহাসে সবচেয়ে দূরবর্তী ভ্রমণ। এর আগে এই রেকর্ড ছিল অ্যাপোলো 13 মিশনের দখলে। বিশেষজ্ঞরা বলছেন এই অর্জন ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি গঠন এবং গভীর মহাকাশ অভিযানের পথকে আরও সুগম করবে। আর্টেমিস কর্মসূচির লক্ষ্য আবারও মানুষকে চাঁদে পাঠানো এবং সেখান থেকে মঙ্গল অভিযানের প্রস্তুতি নেওয়া। মহাকাশ জয়ের এই অভিযানে নতুন এক সাহসিকতার ইতিহাস লিখছে মানবজাতি। মহাকাশে মানুষের এই নতুন অর্জন ভবিষ্যতের আরও বড় অভিযানের পথ দেখাচ্ছে। মিম আক্তার, ডেস্ক নিউজ। ভারতে 2020 সালে কারা হেফাজতে এক বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় 9 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পি জয়ারাজ ও তার ছেলে বেনিক্স দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে কারাগারে মারা যান। কোভিড মহামারীর সময় লকডাউন বিধি ভঙ্গ করে মোবাইলের দোকান খোলা রাখার অভিযোগে তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। কয়েকদিন বাদে তাদের মৃত্যু হয়। এই ঘটনাকে ক্ষমতার স্পষ্ট অপব্যবহার হিসেবে বর্ণনা করে বিচারক সোমবার রায় ঘোষণার সময় বলেন, তারা নিরস্ত্র মানুষের উপর হামলা করেছে, তাদের ক্ষমা করা উচিত নয়। তাদের বয়স বা পারিবারিক পটভূমির ভিত্তিতে কম শাস্তি দেওয়া উচিত নয়। তারা সবাই শিক্ষিত। বাবা ছেলের ওই নির্মম মৃত্যুর ঘটনায় মোট 10 জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, তবে অভিযুক্তদের মধ্যে একজন 2020 সালে কোভিডে মারা যান। আবারও দেশের খবর। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে 13 এপ্রিল পর্যন্ত পালিত হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। 15 এপ্রিল থেকে 11 জুন টানা 58 দিন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। তার আগে চলবে এই জাটকা সপ্তাহ। দেশের ইলিশ সমৃদ্ধ 20 জেলায় এই কর্মসূচি পালিত হবে। চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিডব্লিউসির যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ফয়সাল আইটি হাবে বাংলাদেশে
চিকিৎসা শিক্ষার জন্য ডিজিটাল ভবিষ্যতের কল্পনা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসির সহযোগী পরিচালক সাদাব মাহমুদ। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার সুলতানা রুমা আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পিডব্লিউসির সহযোগী পরিচালক সুমাইয়া আহমেদ ও প্রধান পরামর্শক সাইউর গোসাল বক্তব্য রাখেন। বক্তারা প্রযুক্তি নির্ভর আধুনিক মেডিকেল কারিকুলামে বাস্তবায়ন কৌশল তুলে ধরে চিকিৎসা শিক্ষায় ডিজিটাল বিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 16টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং মেডিকেল এডুকেশন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,489.79, যা গতকালের চেয়ে শতকরা 0.05 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,696.33, যা গতকালের চেয়ে শতকরা 0.18 বেশি। আজ 183টি কোম্পানির 1,51,58,938টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 26,83,01,000 টাকারও বেশি। এর মধ্যে 90টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 71টির কমেছে এবং 22টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 85 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 64 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 98 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 32 পয়সা, হংকং ডলার 15 টাকা 47 পয়সা, ইউরো 141 টাকা 79 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162 টাকা 60 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 25 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 18 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 3 পয়সা, থাই বাত 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 87 পয়সা। এবার খেলার খবর। ফুটবল। থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি নারী অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে এই গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সন্ধ্যা 7টায় ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার 2006 সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। বাংলাদেশ গ্রুপে এর আগের দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে 3-2 ও চীনের বিপক্ষে 2-0 গোলে পরাজিত হয়। তবে এরপরও আশা আছে বাংলাদেশের। তৃতীয় স্থানে খেলা শেষ করা দলের মধ্য থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেই পেতে পারে শেষ 8-এ খেলার সুযোগ। এই মুহূর্তে প্রতিযোগিতার 3 গ্রুপে মোট 6টি দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে বাংলাদেশের গোল গড় -3, উজবেকিস্তানের -8 ও চাইনিজ টাইপের -7। গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে থাকার কারণে একটি জয় বাংলাদেশকে দিতে পারে শেষ 8-এর টিকিট। ভিয়েতনাম তাদের আগের দুটো খেলায় চীনের কাছে 3-0 এবং থাইল্যান্ডের কাছে 4-1 গোলে পরাজিত হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে 2-1 জায়গায় সাময়িকভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 39 এবং সূর্যাস্ত 6টা 11। এবারে জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর রাত 4টা 7, জোয়ার সকাল 10টা 19, পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 25 এবং জোয়ার শুরু হবে রাত 10টা 55।